ক্যাপ্টেন এবং অ্যাজ এ ব্যাটার দুভাবেই কিন্তু পারফর্ম করেছে। সুতরাং টেম্বা বাহুমা ডিজার্ভস এভরি বিট অফ ইট, এভরি বিট অফ দিস। প্লিজ 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 প্লে মোর টেস্ট ক্রিকেট প্লিজ। অ্যাজ এ ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি রেসপন্সিবিলিটি এনে মাথায়, কিন্তু ইউ ক্যান ডু ওয়েল অলসো। মানে তুমি কিন্তু এরকম নয় যে রেসপন্সিবিলিটি মানে এক্সট্রা প্রেশার, রেসপন্সিবিলিটি কিন্তু মোটিভেটিং ফ্যাক্টরও হতে পারে, যেহেতু টেম্বা বাহুমার সাথে হয়েছে। আর টেম্বা বাহুমার মতোই শুভমন গিলের উপরও প্রচন্ড ক্রিটিসিজম হচ্ছে। শুভমন গিলেরও সেনা কান্ট্রি যেটাকে আমরা বলি, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু টেস্ট রেকর্ড ভালো নয়। নমস্কার, উইলোড মিলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি লর্ডস থেকে। ডব্লিউটিসি ফাইনাল শেষ, 27 বছর বাদে কোনো আইসিসি ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। এবং যদি একটু অন্যভাবে বিষয়টাকে দেখো, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে বোধহয় 27 বছরেই মুক্তি হয়। 27 বছর পর মুক্তি পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, 27 বছর পর আইসিসি ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাহুমা, যে বাহুমাকে নিয়ে প্রচুর ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই বাহুমার নেতৃত্বে দ্বিতীয় আইসিসি ট্রফি দক্ষিণ আফ্রিকার। কি বলবে? হিউজ মোমেন্ট। তুমি মানে যদি দেখো সাউথ আফ্রিকার এই যে পার্টিকুলার সাউথ আফ্রিকান টিমের পারফরমেন্স, আমি বলবো মানে টেম্বা বাহুমাকে নিয়ে তুমি যখন শুরু করলে, আমি টেম্বা বাহুমাকে নিয়ে বলি অ্যাজ এ ক্যাপ্টেন টেম্বা বাহুমা কিন্তু আনডিফিটেড। এক্স্যাক্টলি। আর টেম্বা বাহুমাকে যখন ডিন এলগার্ডের পরে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, লোকজন কিন্তু অনেক কথা বলেছিল টেম্বা বাহুমা, বলেছিল মানে হি ডাজন্ট ডিজার্ভ। মানে যেহেতু সাউথ আফ্রিকার ক্রিকেট একটা কোটা সিস্টেম আছে, সেই কোটা সিস্টেমের জন্য ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। টেম্বা বাহুমা তুমি ব্যাটিং রেকর্ড দেখো অ্যাজ এ ক্যাপ্টেন, হি হ্যাজ ইমপ্রুভড হিজ ব্যাটিং এভারেজ। এক্স্যাক্টলি। আর এই টেস্ট ম্যাচেও টেম্বা বাহুমা কিন্তু ইভেন বোথ অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ এ ব্যাটার দুভাবেই কিন্তু পারফর্ম করেছে। সুতরাং টেম্বা বাহুমা ডিজার্ভস এভরি বিট অফ ইট, এভরি বিট অফ দিস। আর তুমি যেটা বললে 27 বছর পরে, 27 বছর পরে নেলসন ম্যান্ডেলা জেল থেকে ছাড়া পেয়েছিল। আর 27 বছর পরে সাউথ আফ্রিকার ডাব্লিউটিসি ফাইনাল, যে মানে আইসিসি ট্রফি জেতা। আর এই ট্রফিটা আমার মনে হয়, আমি সাউথ আফ্রিকার অনেক ফ্যানদের সাথে কথা বলছিলাম, এখানে প্রচুর সাউথ আফ্রিকান এসছে, মানে অনেকে যারা ইংল্যান্ডে থাকে বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে থাকে তাই সেখানে তারা এসছে। তো সাউথ আফ্রিকা থেকেও কিন্তু প্রচুর লোক ট্রাভেল করছে এই ম্যাচটার জন্য, এই হিস্টোরিক ম্যাচটার জন্য। আচ্ছা। তো তাদের কাছে একটা ইমোশনাল মোমেন্ট। সবাইকে বলছে যে রাগবি ওয়ার্ল্ড কাপটা যেটা অবভিয়াসলি তাদের সাউথ আফ্রিকান স্পোর্টিং হিস্ট্রিতে একটা বড় সব থেকে আইকনিক মোমেন্ট। তারপরে যদি কিছু হয় সেটা এটা। এবং তারা মানে 2010-এর তারা যে ফিফা ওয়ার্ল্ড কাপকে হোস্ট করেছিল, তার থেকেও বড় অ্যাচিভমেন্ট মনে করছে যে এই আইসিসি ট্রফি জেতা, মানে ডাব্লিউটিসি ফাইনাল জেতা। সো আই এম রিয়েলি হোপফুল যে ক্রিকেট সাউথ আফ্রিকা প্রবাবলি টেস্ট ক্রিকেটকে নেগলেক্ট করবে না, কারণ ক্রিকেট সাউথ আফ্রিকা কিন্তু টেস্ট ক্রিকেটকে নেগলেক্ট করেছে। ক্রিকেট সাউথ আফ্রিকা, আমি সাউথ আফ্রিকায় ছিলাম যখন 2022-23-এর সিরিজটা, না 23-24-এর সিরিজটা আমি ছিলাম। তারপরে সাউথ আফ্রিকা একটা নিউজিল্যান্ড ট্যুর ছিল, সেই নিউজিল্যান্ড ট্যুরে সাউথ আফ্রিকা তৃতীয় সারির দল পাঠায়। কেননা সাউথ আফ্রিকার মেন প্লেয়ারদের ওরা এসে টি-20-র জন্য আটকে রেখেছিল। এই বছর তুমি যদি সাউথ আফ্রিকা শিডিউল দেখো, ক্রিকেট সাউথ আফ্রিকা শিডিউল দেখো, দে আর নট প্লেইং দ্য ট্র্যাডিশনাল বক্সিং ডে টেস্ট ম্যাচ, দে আর নট প্লেইং এ ট্র্যাডিশনাল নিউ ইয়ার টেস্ট ম্যাচ, তার বদলে তারা এসে টি-20 খেলছে। তো আই রিয়েলি হোপ কি সাউথ আফ্রিকা ভ্যালু করবে এই ভিক্টরিটাকে, এবং মানে তাদের প্লেয়াররা তো অবভিয়াসলি ভ্যালু করছে, প্লেয়ারদের নিয়ে আমার কোনো কিচ্ছু বলার নেই, মানে আমি তাদের বোর্ড কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন প্লিজ 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 প্লে মোর টেস্ট ক্রিকেট। তুমি নিউজ জিম্বাবুয়েকে দেখো, জিম্বাবুয়ের কাছে কি সাউথ আফ্রিকার থেকে বেশি ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে? 11টা টেস্ট ম্যাচ খেলছে, ইটস অল অ্যাবাউট দ্য উইল। আর কে বলেছে টেস্ট ম্যাচে লোক হয় না? কে বলেছে? সাউথ আফ্রিকাতে আমি নিজে টেস্ট ম্যাচ সিরিজ কভার করেছি, সাউথ আফ্রিকাতে টেস্ট ম্যাচে যথেষ্ট ক্রেজ আছে। ঠিক। লর্ডসেও দেখা গেল, যেখানে তোমার একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, তুমি বারবার বললে যে যেখানে ইংল্যান্ড ইনভলভ নয়, সবচেয়ে ক্রিকেট পাগল দেশ ইন্ডিয়া ইনভলভ নয়, সেখানেও কিন্তু মাঠ ভর্তি লর্ডসে। এটা কিন্তু শুধু ভর্তি না, মানে লোকজন, আমি বলবো এখানে কিন্তু প্রচুর এক্সপেন্সিভ টিকিট, মানে ডাব্লিউটিসি ফাইনাল টিকিটটাকে সেই এক্সপেন্সিভ টিকিট লোকে কিনে, পাউন্ডের ভ্যালু তো তুমি জানোই এখন ওয়ার্ল্ড মার্কেটে কি চলছে। তো সেই এক্সপেন্সিভ টিকিট কিনে, এবং অনেক লোক ফ্লাইটে টিকিট কিনে সাউথ আফ্রিকা থেকে ট্রাভেল করছে। সাউথ আফ্রিকা ইজ নট ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড।
সাউথ আফ্রিকা কিন্তু মানে মানে কি বলবো, ওদের ইকোনমির অবস্থা খুব খারাপ। সেইখান থেকে লোক যদি পয়সা, নিজে সেভিংস এর পয়সা থেকে এই এই ম্যাচটা দেখার জন্য তারা ট্রাভেল করে, আমি বলবো যে মানে এইসব মিথ গুলোকে আমার মনে হয় একটু দূরে সরিয়ে রাখা উচিত, যে লোক টেস্ট ক্রিকেটকে পছন্দ করে না বা টেস্ট ক্রিকেট দেখতে ভালোবাসে না। এটা আমার মনে হয় শুধু সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জন্য না, এটা আইসিসির জন্য একটা মেসেজ হবে যে তারাও আরেকটু বেশি সিরিয়াসলি নিক টেস্ট ক্রিকেটটাকে। অ্যাবসলিউটলি। এখান থেকে আমি তোমায় জিজ্ঞেস করবো, দেখো একটা টাইমে এই ডব্লিউটিসির যে টেবিল 2023-25 যে টেবিল, সেখানে একটা বড় সময় ধরে ভারত লিড করছিল এবং কোথাও মানে ভাবা হচ্ছিল না যে দক্ষিণ আফ্রিকা ফাইনালে আসতে পারে। সেখান থেকে তারা পরপর টেস্ট ম্যাচ গুলো জিতলো এবং তারপরে ফাইনাল। কিভাবে দেখছো এই জার্নিটাকে? দুটোকে তুমি আমাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা হোম সিরিজটা হেরে অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম। তারপরে পার্থে জিতে আবার একটু কিছু মনে হচ্ছিল যে না আমাদের আশা আছে, কিন্তু তারপরে যেভাবে আমরা পারফর্ম করলাম, স্পেশালি মেলবোর্নের হারটা, ওটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। মেলবোর্নের হারটার জন্য আমরা মনে হলো সিডনিতে তো ছেড়ে দিই, সিডনিতে তো তুমি তখন তো আমরা সিরিজের বাইরে, মানে সিরিজ জেতার আর কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু মেলবোর্নের ওই হারটা, মেলবোর্নে যদি আমরা লাস্ট সেশনটা ভালো করে খেলে দিতাম, একটা সেশন খেলে সিরিজটা বাঁচিয়ে দিতাম, মানে মানে আমরা যদি সিডনিতে যেতাম, সিডনিতে যদি সিরিজ ডিসাইডার হতো, তাহলে আমার মনে হয় যে তাহলে আমার মনে হয় যে একটা অন্য কিছু। তবে একটা জিনিস দেখো, তুমি লক্ষ্য করো, সাউথ আফ্রিকা কিন্তু ভারত যেমন নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টে বাড়িতে টেস্ট খেলেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা টেস্ট খেলেছে, সাউথ আফ্রিকা কিন্তু যে টেস্টগুলো খেলেছে বেশিরভাগই 2 ম্যাচে সিরিজ খেলেছে। এই জন্য আমি ক্রিকেট সাউথ আফ্রিকাকে মানে একটু আই থিঙ্ক সব থেকে বড় মেসেজ এটা সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে এই মেসেজ জয়টা যাওয়া উচিত সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কাছে। প্লিজ 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 প্লে মোর টেস্ট ক্রিকেট প্লিজ। সরি। এডেন মার্করামের ইনিংসটা 4th ইনিংস সেঞ্চুরি, এরকম একটা নকআউট ম্যাচ, টেস্টের 4th ইনিংস সেঞ্চুরি সবসময় ইম্পর্টেন্ট, সেখানে এরকম একটা ইনিংস, এরকম একটা রান চেজ করার সময় ফাইনাল ম্যাচে কিভাবে দেখছো? ফার্স্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে 0 ছিল, তো হি ওয়াজ অন এ পেয়ার অ্যাকচুয়ালি। অসাধারণ অসাধারণ, মানে এডেন মার্করাম, আমি যদিও বলবো কন্ডিশন অনেকটা ইজ আউট হয়ে গিয়েছিল, বাট ডাজন্ট মানে ওটা আই উইল নট টেক এনি ক্রেডিট অ্যাওয়ে ফ্রম হিম, বিকজ ইট ওয়াজ আ ফাইনাল। সাউথ আফ্রিকা ওয়াজ বিহাইন্ড ইন দ্য মানে মানে ফার্স্ট ম্যাচের হাফওয়ে স্টেজে তেমন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া 3 দিনে খেলা শেষ করে দেবে, কিন্তু হ্যাঁ ওখান থেকে 282 টার্গেটও দেখে এই উইকেটে, যেখানে প্রথম দুদিন মানে বল এমন মনে হচ্ছিল যে মানে অস্ট্রেলিয়ান বোলারস আর জাস্ট আনপ্লেয়েবল, মিচেল স্টার্ক বলো, জস হেজলউড বলো, কামিংস বলো, মানে আনপ্লেয়েবল, মানে রান কি করে করবে বোঝা যাচ্ছিল না। সেইখান থেকে মানে যেভাবে সাউথ আফ্রিকা কামব্যাক করলো, এডেন মাকরাম অসাধারণ ইনিংস। তুমি এডেন মাকরামের খেলা দেখো, প্রথমে সেকেন্ড ইনিংস আমি বলবো অনেক লেট খেলেছে, যেটা খেলা উচিত আদর্শ ক্রিকেট ইংল্যান্ডে যেটা বলে আর কি, আর তোমাকে লেট খেলতে হবে, তোমাকে লিভ করতে হবে অনেক বল, সেটা কিন্তু আমরা দেখলাম। এবং প্রথম দিকে কিন্তু ফ্ললেসই ছিল ইনিংসটা মোটামুটি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি গতকাল থেকে লর্ডসে রয়েছো, প্রথম দুদিনের তুলনায় কতটা কন্ডিশন এবং উইকেটকে চেঞ্জ হতে দেখলে? প্রথম দুদিন আমি টিভিতে দেখেছি বাড়িতে, ভারত থেকেই। প্রথম দুদিনের দেখে মনে হচ্ছিল যে মানে কি বলবো, মানে মানে খুবই মানে অনেকে তো সোশ্যাল মিডিয়াতে এইসব বলা বলি করছিল যে লর্ডস হয়তো ডিমেরিট পয়েন্ট পেয়ে যাবে তুমি উইকেটটা, দুদিনে যতগুলো উইকেট পড়েছিল। কিন্তু এটাই থেকে মানে বোঝা যায় যে ইংল্যান্ডে কিন্তু কন্ডিশনটা খুব বড় ম্যাটার করে, মানে এরকম ভারতীয় দলের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংল্যান্ডে উইথ দ্য ডিউকস বল ইউ আর নেভার ইন, অলসো ইউ আর নেভার আউট অফ এ টেস্ট ম্যাচ। কন্ডিশন এখানে খুব বড় ফ্যাক্টর, কন্ডিশনটা এখানে অনেক বড় ফ্যাক্টর। ইংল্যান্ডে এটাই মজা, মানে টেস্ট ক্রিকেট কভার করার যে এই মানে কি বলবো একটা আনন্দ আছে না, সেটা ইংল্যান্ডে এই জন্যই মনে হয় যে মানে যে কোনো মুহূর্তে টেস্ট ম্যাচ চেঞ্জ হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। আমি এই কারণে তোমাকে আরো বেশি করে এটা জিজ্ঞেস করবো, কারণ তুমি এর আগে ভারতীয় টিমের সঙ্গে ট্রাভেল করেছো, তুমি আজকের পরে আবার টিম ইন্ডিয়ার সঙ্গে ট্রাভেল করতে থাকবে। তো তোমার কি মনে হয় ভারতীয়রা এই জিনিস, ভারতীয় ক্রিকেটাররা বা ম্যানেজমেন্ট এই জিনিসগুলো থেকে খানিকটা শিখবে, যে এইভাবে যেভাবে এই টেস্ট ম্যাচটা টার্ন নিল, যেভাবে কয়েকজন খেললো, এই ধরো আজকে স্টার্কের যে ইনিংসটা, সেটা তো অনেকটা অস্ট্রেলিয়াকে একটা সঞ্জীবনী দিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল যে সেখান থেকে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যেতে পারে 74 কন্ডিশন থেকে। তো তোমার কি মনে হয় ভারতীয়দের জন্য আসন্ন এই যে ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে চলেছে, ভারতীয়দের জন্য এই টেস্ট ম্যাচ থেকে কি
কি কি নেওয়ার আছে? অনেক কিছু নেওয়ার আছে পার্থদা। প্রথমত যেটা বললাম কন্ডিশন, ডিউকস বলে কন্ডিশনটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যায়। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে মানে শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন হি ক্যান টেক এ লিফ আউট অফ টেম্বা বাহুমাস বুক। কারণ শুভমান গিলেরও কিন্তু অনেক ক্রিটিসিজম হয়েছে ক্যাপ্টেন্সি, টেস্ট ক্যাপ্টেন যখন উনি শুভমান গিল হয়েছে, কেননা এই শুভমান গিল কিছুদিন আগে ড্রপ হয়েছিল ব্রিসবেনে হি ওয়াজ ড্রপ, সরি মেলবোর্নে হি ওয়াজ ড্রপ ইন মেলবোর্ন টেস্ট ম্যাচে ড্রপ হওয়ার একটা টেস্ট পরে, মানে তারপরে সিডনিতে তো হ্যাঁ মানে সিডনিতে সরি বাজে এখানে ক্যাপ্টেন, মানে তারপরে ক্যাপ্টেন্সি। তো এটা শিখিয়ে দিচ্ছে যে মানে মানে অ্যাজ এ ক্যাপ্টেন্সি রেসপন্সিবিলিটি এনে মাথায়, কিন্তু ইউ ক্যান ডু ওয়েল অলসো। মানে তুমি কিন্তু এরকম নয় যে রেসপন্সিবিলিটি মানে এক্সট্রা প্রেশার, রেসপন্সিবিলিটি কিন্তু মোটিভেটিং ফ্যাক্টরও হতে পারে, যেটা টেম্বা বাহুমার সাথে হয়েছে। আর টেম্বা বাহুমার মতোই শুভমান গিলের উপরও প্রচন্ড ক্রিটিসিজম হচ্ছে। শুভমান গিলেরও সেনা কান্ট্রি যেটাকে আমরা বলি, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু টেস্ট রেকর্ড ভালো নয়। তো শুভমান গিলের উপরে আই থিঙ্ক it's a high time that Shubman Gill should take a leap out of টেম্বা বাহুমাস বুক। তাছাড়া যে লেন্থ গুলো আমরা দেখলাম, যে লেন্থ গুলো আইডিয়ালি হিট করা উচিত বোলারদের, আমি বলবো ভারতীয় বোলারদের অস্ট্রেলিয়ার স্পেশালি স্টার্ক আর হেজেলউডের ডে ওয়ানের ফার্স্ট স্পেলটা দেখা উচিত, কি লেন্থ ওরা হিট করছিল। দেওয়ার হিটিং দ্য পারফেক্ট লেন্থ, মানে এক সময় ওরা 30 ওভারে মানে 20 ওভারে মানে 30 রান দিয়েছে, 4টে না কটা উইকেট নিয়ে নিয়েছিল সাউথ আফ্রিকার। দে আর জাস্ট প্লেইং মানে আনপ্লেয়েবল আমি বলবো। তো মানে সাউথ আফ্রিকার এই স্পেল গুলো ভারতীয় বোলারদের কিছুটা দেখা উচিত, যারা স্পেশালি যারা নিউ কামার, যারা প্রথমবার এখানে টেস্ট ক্রিকেট খেলবে, তাদের দেখা উচিত। উইকেট কিপারদের জন্য কিন্তু এই ইংল্যান্ড কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং ট্যুর হয়, কেননা বল কিন্তু পেছনে এখানে ওয়াবল করে, এবং গ্রিপ করা উইকেট কিপারদের জন্য গ্রিপ করা খুব একটা ইজি হয় না, স্পেশালি যারা ইংল্যান্ডের বাইরে সাবকন্টিনেন্ট থেকে, স্পেশালি যারা আমরা এই টেস্ট ম্যাচেও দেখেছি অ্যালেক্স ক্যারি কিন্তু একটা ক্যাচ মিস করেছে। তো ঋষভ পান্ত যদিও এই কন্ডিশনে আগে কিপিং করেছে, কিন্তু তাও মানে ঋষভ পান্ত যে এখন অবস্থায় আছে, রান নেই, ব্যাটে রান নেই, ফর্ম নেই। আর ওটা আমরা দেখেছিলাম আইপিএল এও কিপিং এও কিন্তু মানে ঋষভ পান্তের সমস্যা হচ্ছিল। তো আমার মনে হয় এই জিনিসটার দিকে ঋষভ পান্তেরও একটু নজর দেওয়া উচিত। ইংলিশ কন্ডিশনে কিন্তু বল গ্রিপ করাটাও একটা মানে উইকেটের পেছনে, সেই জিনিসটার দিকে নজর রাখতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয় কালকে থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে স্লিপ গর্ডন, মানে বেশ কিছু ক্যাচ কিন্তু তোমার পৌঁছলো না, এবং স্মিথের ক্ষেত্রে দেখলাম একদম কাঁধের উচ্চতায় চলে এলো যেখানে ও ইঞ্জুরিটা হলো। তো এখানে কোথায় দাঁড়াবে স্লিপ গর্ডন, এটাও কিন্তু মানে এটা কিন্তু একটা মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আমার মনে হয়। একদম একদম প্রথমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আমার মনে হয় যে স্লিপ গর্ডনে তাল মানে কম্বিনেশনটা থাকা খুব জরুরি। মানে লোকে বলে ব্যাটিং অ্যাজ এ ট্যান্ডম, বোলিং অ্যাজ এ মানে ব্যাটিং পার্টনার, বোলিং পার্টনার, যেগুলো কথাগুলো বলা হয়, তার সাথে সাথে স্লিপ ক্যাচিংটাও পার্টনারশিপ অনেক সময় করতে হয়। কারণ তুমি তোমার ডান দিকে বল আসছে, তুমি ঝাঁপাবে না, তোমার পার্টনার ঝাঁপাবে। যদিও আইডিয়ালি কোচ বলে যার ডান দিকে, যার যেটা স্ট্রং সাইড, সেই দিকে যার ক্যাচ আসবে সে ঝাঁপানো উচিত। কিন্তু অনেক সময় স্লিপ কোয়ার্ডের নিজেদের মধ্যে যদি কোঅর্ডিনেশন ভালো থাকে না, তাহলে মানে চোখে চোখে ইশারাতে ওটা হয়ে যায়, ফ্র্যাকশন অফ সেকেন্ডটা ম্যাটার করে যায়। এখান থেকে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার আজকে গতকাল থেকে যে ইন্টার স্কোয়াড ম্যাচ চলছে সেটা নিয়ে কোনো খবর আছে তোমার কাছে? সেটা নিয়ে দেখো, আমাদের কাছে বিসিসিআই থেকে এটা বলা হয়েছে, যেহেতু এটা ক্লোজ ডোর ম্যাচ, তো বেশি তো কি বলবো তথ্য এই ম্যাচ সম্বন্ধে বাইরে রিভিল করতে বারণ করা হয়েছে, বিকজ দে ওয়ান্ট টু কিপ দেয়ার প্র্যাকটিস লিটল বিট অফ সারপ্রাইজ বা সিক্রেট, যাই তুমি বলো। বাট যেগুলো বিসিসিআই টুইট করেছে অলরেডি, সেগুলো আমরা বলতে পারি, যেমন শুভমান গিল রান পেয়েছে, শার্দুল ঠাকুর উইকেট পেয়েছে। শার্দুল ঠাকুর উইকেট পাওয়া আমার মনে হয় যে একটা বড় ফ্যাক্টর, কারণ শার্দুল ঠাকুর না খেলবে না এনকেআর খেলবে, সেই নিয়ে একটা কনসার্ন ছিলই। আমরা লিগসে কে খেলবে, আমার মনে হয় হেডিং লিগতে আমরা শার্দুল ঠাকুরকেই খেলতে দেখবো মোস্ট প্রবলি, আমার যা মনে হচ্ছে। তাছাড়া রাহুলের রান পাওয়া একটা বড় ইম্পর্টেন্ট নিউজ। আমার মনে হয় জাডেজাও রান পেয়েছে। তো জাডেজা কুলদীপের মধ্যে, যদিও জাডেজারই খেলার কথা ছিল, জাডেজাই খেলবে। অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অন্যভাবে ভারতীয় টিমের সঙ্গে ওখানকার আরো আপডেট নিয়ে তোমাকে পাবো খুব তাড়াতাড়ি। অবশ্যই পাঠাবো।